আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নার্সিং লাইসেন্সিং প্রোগ্রাম থেকে। আমি মোহাম্মদ শামীম। প্রথমত হচ্ছে কিছু কথা বলি আমাদের নার্সিং সম্বন্ধে, যেটা হচ্ছে আমাদের জানা খুব জরুরি, যে আসলে লাইসেন্সিং এর জন্য আমাদের আহামরি কিছু করার দরকার নাই, শুধু একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলেই হয়ে যায়। এখন এই গুছিয়ে প্রস্তুতিটা আমরা কিভাবে নেব সেটা হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাটার। এখন যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করি, যে লাইসেন্সিং এ তো পুরো একটা ফুল সিলেবাস, মানে আমরা 3 বছরে যা পড়াশোনা করি অথবা 4 বছরে যা পড়াশোনা করি সেই সবগুলো জিনিস থেকে গুছিয়ে হচ্ছে আমাদের কোশ্চেনটা হয়। তো সেটা আমরা কিভাবে অল্প সময় একটা প্রস্তুতি নিতে পারবো, সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, সেই জিনিসগুলো তোমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে আমরা তোমাদের জানতে হবে যে আমাদের নার্সিং এর যে লাইসেন্সিং এর প্রোগ্রামটা, এটা আসলে অনেকটা সহজ। কিভাবে সহজ আমি বলি, যারা আমরা হচ্ছে শিক্ষক নিবন্ধন দিই, যেমন প্রাইমারি, কলেজ, তারপর হচ্ছে ওই হাই স্কুলের যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলো দিই, ওইগুলোতে মোটামুটি আমাদের হচ্ছে যে প্রিলি দিতে হয়, রিটেন দিতে হয়, তারপর ভাইভাও দিতে হয়। কিন্তু আমাদের লাইসেন্সিং এ দেখেন মোটামুটি একটা পরীক্ষা, একটা প্রিলি দিলেই হয়ে যায়। এখন কথা হচ্ছে এই প্রিলিটাও কতটা স্ট্যান্ডার্ড হয় সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন হচ্ছে আপনারা হয়তো আমাকে বকতে পারেন, কিন্তু আমার সত্যি কথা যেটা সেটা বলি, যে 2024 মার্চে যে লাইসেন্স পরীক্ষা সেটা আমি দিয়েছিলাম, তখন আলহামদুলিল্লাহ কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছিল। এবং বিশ্বাস করেন ওই পরীক্ষা দুর্ভাগ্যবশত আমাদের ডিপ্লোমাতে প্রায় 8000 স্টুডেন্ট ফেল করে। এখন ওটার কারণ হিসেবে আমরা এটা সবাই জানে, যারা ফেল করছে তারাও জানে, যারা কোশ্চেন দেখেছে তারাও জানে যে কোশ্চেনটা আসলে একটু স্ট্যান্ডার্ড মানে হয়েছে। কিভাবে স্ট্যান্ডার্ড মানে হয়েছে, যে আমরা যখন একাডেমিকে পড়ি তখন দেখা গেছে ডিপ্লোমা স্টুডেন্টের ম্যাক্সিমাম সর্বোচ্চ 3টা বোর্ড পড়ে বা 4টা বোর্ড পড়ে, তারপর আর তারা বেশি কিছু পড়ে না। আসলে 4টা বোর্ডে কি সবকিছু যাচাই হয় না। তো 4টা বোর্ড পরে যদি আমার সব কমনের আশা করি, সেটা তো আমার দ্বারা সম্ভব না। তো সেই প্রত্যাশা বাদ দিয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যে পিপিএসসির আন্ডারে যে নন ক্যাডারের পরীক্ষাটা হয় আমাদের, সেখানেও কিন্তু আমাদের টেকনিক্যালি কিছু কোয়েশ্চেন আছে। তো আমি যেহেতু নার্সিং স্টুডেন্ট, আমি তো জানি আমাদের কলেজে বা তোমাদের কলেজে যে কি ধরনের প্রতিবন্ধকতা আমাদের থেকে থাকে। দেখা গেছে যে আমাদের নার্সিং এর মানসম্মত ভালো একটা বইও নাই, বাজারে একটা গাইড বের হয় বা 2টা গাইড বের হয়, আমরা গাইড পড়ে শেষ হয়ে যায়। কিন্তু আসলে তবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আবার নেট থেকে পড়ে, এই জিনিসটা খুব ভালো জিনিস। তো আমি চেষ্টা করব যে কিভাবে একটা জিনিস গুছায়া পড়লে যে আমাদের লাইসেন্স ধরো, তারপর যে কোনো সরকারি চাকরি ধরো, পিএসসি যে নন ক্যাডারের পরীক্ষা সেটাও হয়ে যাবে। তো আমি আজকে একটু ছোট্ট একটা ব্যাপার নিয়ে, মানে একটা টপিক নিয়ে আলোচনা করবো, এবং টপিকটা আমরা কি কি স্টেপে পড়বো সেই জিনিসগুলো আমি হচ্ছে বলে দেবো। তোমাদেরকে আগে বলে রাখি, আমি সময় পাচ্ছি না, ভালো একটা স্টুডিও পাচ্ছিলাম না যে লাইভ ক্লাস নেওয়ার জন্য, কারণ সময় রাত্রে মিলাতে পারছি না। ইনশাল্লাহ সামনে নেব। তো প্রথম ক্লাসটা আমি একটু রেকর্ডেড করে তোমাদের দিচ্ছি, 3টা স্টেপে দেবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি সবগুলো ক্লাস দেখবা, ঠিক আছে। তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হেপাটাইটিস। কি হেপাটাইটিস? হেপাটাইটিস। এখন দেখো, এই হেপাটাইটিস একটা হচ্ছে কমন একটা রোগ, যেটা হচ্ছে আমাদের মেডিকেল টার্মে সবার লাগে। তো এই হেপাটাইটিস নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের কি কি জানা জরুরি। প্রথম হচ্ছে তুমি ওই জিনিসটা সম্বন্ধে জানবা। আর বিশ্বাস করো, আমি লাইসেন্সিং পরীক্ষায় যে জিনিসটা বুঝতে পারছি, তুমি যদি একটা রোগ সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকে, তাহলে তোমার লাইসেন্সে কি আটকাতে পারবে না। তো আমি চেষ্টা করবো তোমাদের এরকম সর্বোচ্চ 50 থেকে 60টা টপিক, মানে ফার্স্ট ইয়ার থেকে 4র্থ বর্ষ পর্যন্ত, বিএসসি ডিপ্লোমা সবাই বলো, সবারই তো টপিক তো সেম আছে, কি এর পর একটু কম বেশি বলা যাবে না, সবারই সেম। তো আমি মিনিমাম 7টা টপিক চিন্তা করছি যে সিলেক্ট করবো। এই 7টা টপিকের উপর আমি ক্লাস নেব। আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো পরীক্ষা নার্সিং সংক্রান্ত হোক, তোমরা অনায়াসে ভালো কিছু করতে পারবা। তো আর হচ্ছে আমাদের এই যে মোটামুটি যে আমি অন্যান্য পেজে দেখছি অনেকে লাইসেন্সিং এর ক্লাস নিচ্ছে, তারা কি করে, একটা কোশ্চেন নেই, কোশ্চেন এর অপশন গুলো দিয়ে আলোচনা করে চলে যায়, ভাই এই কোশ্চেন কি জীবনে আসবে না। তো তোমার হচ্ছে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের টপিক সিলেক্ট করতে হবে। ওই টপিক সিলেক্ট করে তুমি দেখবা যে তোমার হচ্ছে যে কতটুকু জানো তুমি, যে ওই টপিকতে অন্য কোনো কোশ্চেন আসলে তুমি পারবা কিনা, ঠিক আছে। তো প্রথমে আমি একটা জিনিস আলোচনা করবো, হচ্ছে হেপাটাইটিস। আচ্ছা দেখো, হেপাটাইটিস জিনিসটা কি। এই হেপাটাইটিসটা যদি ভাঙি, তাহলে আমি 2টা জিনিস পাই, একটা হচ্ছে হেপাটো যেটাকে বলি, আর একটা হচ্ছে আইটিস, ঠিক আছে। এখন সিম্পলি আইটিস মানে তোমরা জানো, নার্সিং প্রফেশনে থাকো যে প্রফেশন, এটা জানো, এটা হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে। আর এই যে হেপাটোসাইট, বেসিক্যালি হচ্ছে হেপাটোসাইট। এই হেপাটোসাইট জিনিসটা কি? হেপাটোসাইট থেকে আসছে হচ্ছে হেপা। এই হেপাটোসাইট জিনিসটা হচ্ছে আমাদের লিভারের, আমরা বলি না যে ফুসফুসের ক্ষুদ্রতম একক কি, ফুসফুসের ক্ষুদ্রতম এককে আমরা বলি অ্যালভিউলাস, ঠিক আছে। বৃক্কের ক্ষুদ্রতম এককে আমরা বলি নেফ্রন। আমরা যদি বলি ব্রেনের ক্ষুদ্রতম এককে আমরা বলি নিউরন। ঠিক তেমনি এই লিভারের
লিভারের ক্ষুদ্রতম একক, কি বললাম, ক্ষুদ্রতম একক। এই লিভারের ক্ষুদ্রতম একক হচ্ছে হেপাটোসাইট, ঠিক আছে কথাটা? তোমাদের জানতে হবে। এখন দেখো সুন্দর করে টপিক বের হয়ে আসছে। তোমরা জানো আমাদের লাইসেন্সিং পরীক্ষায় কি কি না আসে? আমাদের লাইসেন্সিং পরীক্ষা আসে হচ্ছে তোমাদের অ্যানাটমি পার্ট থেকে, ফিজিওলজি পার্ট থেকে, মাইক্রোবায়োলজি পার্ট থেকে, সব পার্ট থেকে আসে। তার মানে তুমি যখন একটা টপিক ধরবা, সেই টপিক থেকে অ্যানাটমির পার্ট, ফিজিওলজির পার্ট, মাইক্রোবায়োলজির পার্ট সব শিখবা, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমার কি কি জানা জরুরি। তাহলে হেপাটাইটিসটা বাইরে আমি দুই ডট পেলাম, একটা হেপাটোসাইটের যে হেপাট, আরেকটা হচ্ছে কি আইটিস, ঠিক আছে? আইটিস মানে ইনফ্লামেশন, এটা সবাই জানো, মানে প্রদাহ। এখন এই যে হেপাটোসাইট জিনিসটা করতে আসে, হেপাটোসাইট হচ্ছে লিভার থেকে আছে। লিভার মানে কি? লিভার মানে হচ্ছে যকৃৎ, যাকে আমরা খাস বাংলায় বলি কলিজা। কি বলি? কলিজা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জানতে হবে। এখন এই যে এটার কিছু অ্যানাটমি আমাদের জানতে হবে। এখন আমরা যদি যাই লিভার, এই লিভারটা কিন্তু আমার অ্যানাটমির পার্ট। লিভার থেকে কি কি জিনিস জানবো? আচ্ছা দেখো আমরা একটু সামনে বাড়ি, তারপর লিভার থেকে কি জানার দরকার। দেখো লিভার, এই লিভার থেকে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাকে আগে জানতে হবে। দেখো A to Z সৃজনশীল মতো সপ্তাহ মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তো তুমি যেই জিনিসগুলো হচ্ছে তোমার জানতে হবে, ওই জিনিসগুলো তুমি একটু দেখো। তো এই লিভার সম্বন্ধে আমি যদি কয়েকটা ইনফরমেশন লিখি, তাহলে প্রথমে লিখতে হবে এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। এখন তোমাদের জানতে হবে লার্জেস্ট গ্ল্যান্ড মানে হচ্ছে কি আমার শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। এখন তোমার আরেকটা পয়েন্ট অ্যাড হয়েছে, গ্রন্থির জিনিসটা কি? এই গ্রন্থি জিনিসটা হচ্ছে, দেখো গ্রন্থি জিনিসটা কি? এই গ্রন্থি জিনিসটা হচ্ছে যে এটা কি দিয়ে তৈরি? কিছু অর্গান অথবা কিছু সেল দিয়ে তৈরি, যেটা হচ্ছে প্রোডাক্ট করে। এটা হচ্ছে কি যে মেড অফ, মানে মেড কিভাবে তৈরি, এটা ফরমেশন। এটা হচ্ছে ফরমেশন উইথ সাম অর্গানস, অথবা আমরা কি বলতে পারি সেল, মানে হচ্ছে কিছু সেল দিয়ে তৈরি, যেটা কি করে, প্রোডাক্ট করে, PRODUC, প্রোডাক্ট করে অথবা কি করে, রিলিজ করে। কি রিলিজ করে? কিছু সাবস্টেন্স, সাবস্টেন্স। এরপর হচ্ছে আমরা বলতে পারি কি হরমোনস, কি বলতে পারি? হরমোনস, HORMONES, হরমোনস। তারপরে বলতে পারি টিয়ার, চোখের পানি যেটাকে বলি, ঠিক আছে? তারপর আমরা বলতে সুইটস মানে হচ্ছে গাম, ঠিক আছে? তার মানে এই গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থিটা হচ্ছে ফরমেশন অফ কি উইথ সাম অর্গানস অথবা সেল, কিছু সেল দিয়ে তৈরি, যেটা নিজে কি করে, নিজে উৎপন্ন করে অথবা রিলিজ করে। কি বললাম? উৎপন্ন করে অথবা রিলিজ করে। কি করে? যে প্রোডাক্ট অথবা রিলিজ কি করে? সাবস্টেন্স, হরমোনস, টিয়ার্স, তারপর অনেক কিছু আর কি, যে গ্রাম, চোখের পানি, সবকিছু আর কি। তো এই গ্রন্থি জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে? তো তোমরা গ্রন্থি সম্বন্ধে কথা একটু মনে রাখবা। গ্রন্থি নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, সামনে করবো ইনশাল্লাহ। এখন দেখো এটা আমরা বলতে পারি লার্জেস্ট গ্ল্যান্ড। তার মানে তোমাকে যদি বলে তোমার শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটা, আমরা বলবো লিভার, ঠিক আছে? তারপর লিভার সম্বন্ধে আর কিছু জানতে হবে, ওটার ওয়েটটা মানে হচ্ছে এর ওজনটা কত। তাহলে আমরা এটা ভাগ করি, মেলের থাকে হচ্ছে আমার কত, 1.4 থেকে 1.8 কেজি, মানে বলে না 1.5 কেজি, প্রায় 1.5 কেজি আর কি। যদি বলি ফিমেলে যদি আমরা বলি, তাহলে ফিমেলে আমরা বলতে পারি কত, 1.2 থেকে 1.4 কেজি, ঠিক আছে? আর আমরা বলি না শিশু যদি আসে, শিশুতে কত, যদি আসে আমাদের কত, শিশুতে কত, দেখো বাংলায় লিখে দেখলাম শিশু বা চাইল্ড, যেটা শিশুতে থাকে হচ্ছে 150 গ্রাম, 150 গ্রাম, এটা একটু মাথায় রাখবা। তার মানে হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। তারপর হচ্ছে এটা ওয়েটটা কি আছে, যে মেলে থাকে 1.5 কেজি বলি আর কি আমরা, যে বলেন তোর কলিজাটা কয় কেজি রে, 1.5 কেজি। আর হচ্ছে ফিমেলের কত 1.2 থেকে 1.4 গ্রাম, শিশু হচ্ছে কত 150 গ্রাম, ঠিক আছে? এই যে কথাগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমাকে ভাগ করতে হবে। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস ভাগ করতে পারি, এটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? 4 ভাগে ভাগ করে। এখন এই 4 ভাগটাকে আমি একটু হিসেবে আলোচনা করি, একটু দেখো। এটা মুছে দিলাম, এটা তোমরা নোট করে নিবা, ঠিক আছে? 4 ভাগে কি কি আলোচনা করে দেখো। 4 ভাগে যে 4 ভাগটা কি 4 ভাগটা হচ্ছে, 1 নাম্বার আমরা বলতে পারি যে লেফট মানে হচ্ছে বাম খণ্ড, যেটাকে বাম খণ্ড। আরেকটা খণ্ড বলতে পারি রাইট, ডান খণ্ড। আরেকটা বলতে পারি কোয়াড্রেট, আরেকটা বলতে পারি কোয়াড্রেট,
ঠিক আছে, কোয়াড্রেট কোয়াড্রেট, ঠিক আছে। এই যে চারটা ভাগ, এটা আমার জানতে হবে যে একটা, আমরা যেমন অনেক কিছু ভাগ আছে, হার্টের ভাগ আছে, আমরা হচ্ছে যে কিডনির ভাগ আছে, এমন আলোচনার মধ্যে একটা আলোচনা হচ্ছে আমার কি, যে লিভারের চারটা ভাগ। কয়টা ভাগ? চারটা ভাগ, বাম খণ্ড, ডান খণ্ড এবং হচ্ছে কি কোয়াড্রেট অথবা কোয়াড্রেট। এখানে আরেকটা কথা তোমরা একটু মাথায় রাখবা, এই যে চারটা ভাগ করছি এটা কিন্তু অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে কিন্তু এরা ভাগ হয়েছে না, এরা কিন্তু জোড়ায় আছে। এই কথাটা কিন্তু মাস্ট বি মনে রাখবে, এটা হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত, ঠিক আছে। তো অসম্পূর্ণভাবে বিভক্ত এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা ব্যাপার দেখো, তোমার পরীক্ষা আসতে পারে এই চার খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা? তার মানে হচ্ছে রাইট। কোন খণ্ডটা? রাইট ইজ দা লার্জেস্ট, মানে হচ্ছে সবচেয়ে বড়। এই চারটা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা? রাইট, যেটা হচ্ছে ডান পাশেরটাকে আমরা বলি, সেটাকে আমরা কি বলবো? বড় খণ্ড। তারপর হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, 99% ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিচে কি থাকে? লিভারের নিচে, লিভার এর নিচে, নিচে কি থাকে ভাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিত্তথলি। কি থাকে? পিত্তথলি, পিত্তথলি। এই পিত্তথলি অথবা এটা আমরা কি বলি? গল ব্লাডার। কি বলি? গল ব্লাডার। পিত্তথলি অথবা আমরা কি বলি? গল ব্লাডার। এটা কিন্তু মাথায় রাখবা, লিভারের কোথায় থাকে? নিচে থাকে পিত্তথলি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, আচ্ছা এইটুকু আমরা মুছে দিই, এইটুকু তোমরা মোটামুটি আশা করি তুলছো। এই যে গল ব্লাডারটা যে থাকে, এই গল ব্লাডার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমরা একটু মাথায় রাখবা এই পাশে, সেটা হচ্ছে দেখো, এই যে পিত্তথলিটা, এই বাংলায় লিখে দিই তোমরা বুঝতে পারবা। এই পিত্তথলিটা, পিত্তথলিটা এইখান থেকে মানে লিভারের নিচ থেকে গিয়ে এটা গিয়ে যুক্ত হয় আমাদের হচ্ছে ইন্টেস্টাইনের একটা পার্টের সাথে। এই পিত্তথলি থেকে, পিত্তথলি থেকে পিত্তনালী, পিত্তনালী, এই পিত্তথলি থেকে পিত্তনালী কোথায় গিয়ে যুক্ত হয়? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আমরা বলি স্মল ইন্টেস্টাইন আর কি, বা যেটা হচ্ছে আমরা যেটাকে বলতে পারি কি, যে ডিউডেনামে, 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 ডিউডেনামে যুক্ত হয়, ডিউডেনামে যুক্ত হয়। এই যে দেখো, এই একটা জিনিস আমার জানতে হবে, মানে হচ্ছে এই যে পিত্তথলি যে লাইনটা, এই যে পিত্তথলি যে লাইনটা, পিত্তথলি যে লাইনটা, সেটা হচ্ছে আমাদের কি, যে কোথায় গিয়ে যুক্ত হয়? ডিউডেনামে যুক্ত হয়। কোথায় গিয়ে যুক্ত হয়? ডিউডেনামে। এখন ডিউডেনাম কোথায় আসছে? এই ডিউডেনামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। কার পার্ট? স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনটা আবার কি? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। বাংলার নাম কি বলি আমরা? ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। কথাটা মনে রাখবা, বাংলার নাম কি বললাম? ক্ষুদ্রান্ত। কথাগুলো কিন্তু বাংলায় বলতেছি, তুই ইংলিশে লিখতেছি যাতে সবার, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদেরও অনেকটা কাজে দিব, যারা বায়োলজি পার্ট জানো। তো স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের অসংখ্যবার লাইসেন্সিং পরীক্ষায় আসছে। যেমন একটা কি আছে? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বাংলায় লিখে দিচ্ছি, কি নাম? ডিউডেনাম, ডিউডেনাম। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে জেজুনাম, 3 নাম্বার হচ্ছে ইলিয়াম, ইলিয়াম, ঠিক আছে। তার মানে হচ্ছে ক্ষুদ্রান্তের, দেখো পিত্তথলি থাকে কোথায়? লিভারের নিচে, মানে হচ্ছে কলিজার নিচে। তোমরা যারা ওটিতে ডিউটি করছো, বিশেষ করে সরদ্দিতে যারা ডিউটি করে 400 মানে 4তলা ওটি, যেটাকে আমরা খাস বাংলায় বলি, 4তলা ওটির মধ্যে যদি ডিউটি করে দেখো, এই সার্জারিটা কিন্তু আমরা অনেক দেখছি, সবচেয়ে বেশি দেখছি আমার মনে হয় এইটাই। তো ওই যে কি সুন্দর করে একটা ক্যানোলাতে ডিজিটাল পদ্ধতি দিয়ে সুন্দর করে, মানে ওই যে মনিটরের মাধ্যমে সিস্টেম করে সুন্দর সুন্দর কেটে বের করে, মানে গল ব্লাডারের যে পাথরগুলা, স্টোনগুলা। তো একটা কথা মনে রাখবা, তো লিভারের নিচে থাকে কি? আমার লিভারের নিচে থাকে হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলি যে লাইনটা, এই লাইনটা গিয়ে যুক্ত হয়েছে কি কার সাথে? ডিউডেনামে। কোথায়? ডিউডেনামে। ডিউডেনাম হচ্ছে কার অংশ? স্মল ইন্টেস্টাইন, মানে হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। তো পরীক্ষা কিন্তু আসে যে ক্ষুদ্রান্তের অংশ কোন, নিচের কোনটি? ক্ষুদ্রান্তের 3টা পার্ট আছে, একটা কি বলি আমরা? ডিউডেনাম, জেজুনাম, আর একটা কি বলি? ইলিয়াম, ঠিক আছে। এখন এই 5টা মুছে দিয়ে আমি এখান থেকে একটা ইনফরমেশন অ্যাড করবো, একটা ইনফরমেশন অ্যাড করবো। একটা ইনফরমেশনটা সবাই একটু খেয়াল করো। ও আল্লাহ, একটা ইনফরমেশনটা কি? এই যে এই ডিউডেনামে যায় যে পিত্তথলি লাইনটা গিয়ে যুক্ত হইছে, এই যুক্ত স্থানটাকে কি বলে? স্থানটিকে বলে ব্যাটার অফ অ্যাম্পুলা। ব্যাটার অফ অ্যাম্পুলা বাংলায় যেটাকে বলে, ঠিক আছে, অথবা ইংলিশে যেটাকে বলে অ্যাম্পুলা অফ ব্যাটার, অ্যাম্পুলা অফ ব্যাটার, ঠিক আছে, অথবা বাংলা যেটা বলে কি? ব্যাটার অফ অ্যাম্পুলা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ব্যাটার অফ অ্যাম্পুলা, ঠিক আছে, অ্যাম্পুলা। এই কথাগুলো আমার বেসিক জানতেই হবে। কথা বুঝাইতে পারছি? দেখো এখন এতক্ষণ ধরো আমি কি জানছি, এতক্ষণ পরে যা জানছি সবকিছুটা হচ্ছে আমার কি, যে লিভার সম্বন্ধে জানছি। তাহলে এক কথা যদি আমরা বলি, তাহলে লিভার সম্বন্ধে আমরা কি জানলাম? যে লিভারের
ওজন কত, ঠিক আছে, তারপর হচ্ছে লিভারের ওজন কত, তারপর হচ্ছে লিভারটা হচ্ছে সবচেয়ে বড় গ্ল্যান্ড। তারপর আমরা জানতে পারলাম কি যে হচ্ছে কি ওই পাশে যে ওই যে লিভারের কয়টা খণ্ড, 4টা খণ্ড, 4টা খণ্ডের মধ্যে কোনটা বড় সেটাও জানলাম। তারপর আমরা এখানে জানতে পারলাম কি যে পিত্ত মানে এর মধ্যে যে লিভার নিচে থাকে পিত্তথলি, পিত্তথলিটা কোথায় গিয়ে যোগ ডিটেলস আমরা জানতে পারলাম। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মাস্টবি জানতে হবে কি সম্বন্ধে, লিভার সম্বন্ধে। এখন আমরা এই লিভার থেকে কিছু কাজ জানতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিভারের কাজটা। তাহলে আমি এই লিভার সম্বন্ধে অ্যানাটমি সম্বন্ধে আমি এতটুকু আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিভারের কাজ, ঠিক আছে, মানে যকৃতের কাজ, যকৃতের কাজ। এখন দেখো আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি যকৃতের কাজ। তো যকৃতের কাজগুলো যখন আলোচনা করব আমি একটা করে ভেঙে সুন্দর করে ইয়ে করতেছি দেখো। তাহলে যকৃতের কাজের প্রথম জিনিসটা যেটা, প্রথম হচ্ছে ধরো 1 নম্বরে ডি চিহ্ন দিয়ে আমি লিখলাম, তোমরা কিন্তু এইভাবে নোট করবা, এই জিনিসগুলো নোট করলে তখন দেখবে একটা সাজানো গোছানো একটা নোট হয়েছে, তুমি পড়ে আত্মতৃপ্তি পাইবা, ঠিক আছে। তো একটু দেখো, আমি প্রথমে বলতে পারি যকৃতকে একটা কি বলতে পারি, অর্গানিক ল্যাবরেটরি, অর্গানিক ল্যাবরেটরি, অর্গানিক ল্যাবরেটরি, অথবা বাংলাকে যেটাকে আমরা বলি জৈব রসায়নাগার, জৈব রসায়নাগার। এই জৈব রসায়নাগার কেন বলে, মানে যারা হচ্ছে শরীরতত্ত্ববিদ তারা যে এটা গবেষণা করে দেখছে প্রায় 500+, কত বললাম 500+ কার্যক্রম এই যকৃতের মধ্যে হয়। তুমি খামখিলি মনে করছো, যখন হেপাটাইটিস হয় তখন দেখো না চারদিক দিয়ে অন্ধকার হয়ে আসে, রোগীর শরীর পুরো হলুদ হয়ে যায়। 6তলা আমরা যখন সরদিতে যখন দেখতাম 6তলার মধ্যে হেপাটাইটিসের ওয়ার্ডটা, যে এইসব হেপাটাইটিসের রোগী থাকতো সারা শরীর হলুদ হয়ে যেত, মানে কি সে চারদিকে ধ্বংস করে আনে, ঠিক আছে। তাহলে যকৃতে আমি কি বললাম অর্গানিক ল্যাবরেটরি, মানে হচ্ছে জৈব রসায়নাগার বলা হয়। কারণ কি এটার মধ্যে প্রায় 500+ জৈবনিক কার্যক্রম ঘটে, কোথায়, এই হচ্ছে আমাদের কোথায় ঘটে, আমাদের লিভারে ঘটে। তো এটা কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর এখানে আমি এখন যে 2টা এমসিকিউ আলোচনা করবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কাজের মধ্যে। আমরা দেখো বেসিক্যালি আমাদের বাঁচতে গেলে খাওয়া তো জরুরি। তারপর কুকুর বিড়ালে দেখবা তারা যদি দিনে 1 বেলা খাইতে পারে সারা দিন ঘুমায়, তারা আমাদের মতো এত লোভী না, স্বার্থন্বেষী না, ঠিক আছে। তারা হচ্ছে কি যে একবার খাইতে পারলে সারা দিনের জন্য নিশ্চিন্ত হয়ে থাকে। কিন্তু আমরা কি করি, একবার খাইছি আবার আরেকটা খাওয়ার জন্য করি, একবার খাইছি আবার কি খাবো, 10 বছর পরে কি খাবো সেটাও সঞ্চয় করে থাকি, ঠিক আছে। তো আমাদের শরীরে বেসিক্যালি ধরো আমার ধরলাম আমার শরীরে 100 গ্রাম শর্করা দরকার, কিন্তু আমি তো খাই 3 প্লেট 4 প্লেট, প্রায় আধা কেজি 1 কেজি খাওয়ালাই, তো বাকিগুলা কই যায়। এই যে বাকি শর্করা আমরা জানি গ্লুকোজটা রূপান্তরিত খাই ভাত, কিন্তু আমার রক্তে পাই কি গ্লুকোজ। এই গ্লুকোজটা অতিরিক্ত গ্লুকোজটাকে সঞ্চিত করে কি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, ঠিক আছে। গ্লুকোজেনেসিস যেটাকে আমরা বলি, আমি বাংলায় লিখতেছি দেখো, GLUCOGENESIS, গ্লুকোজেনেসিস। এই গ্লুকোজেনেসিস জিনিসটা কি, এই গ্লুকোজেনেসিসটা হচ্ছে, আমি কথাটা একটু বাংলায় বলে দিই তোমরা নোট করে নিবা, আমি লিখলাম না, মানে আমার শরীরের অতিরিক্ত গ্লুকোজকে দেখো, অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কোনটা আমি আবারও বলতেছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজে লাগবে, ঠিক আছে। তো ওইখানে কি কাজে লাগবে আমি বলি, কারণ হচ্ছে আমরা যে খাই শর্করা খাই, এটা আমার মানে শেষ পর্যন্ত আমার রক্তে কি পাইতেছে, গ্লুকোজ হিসেবে যাইতেছে। আমরা যে প্রোটিন খাই, প্রোটিন মানে আমিষ, সেটা আমার শরীরে কি পাইতেছে, অ্যামিনো অ্যাসিড হিসেবে যাইতেছে। আমরা যে চর্বি খাই সেটা আমাদের রক্তে কি হিসেবে পাইতেছে, ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল হিসেবে। তো এই যে আমি যে ভাত খাইতেছি, আলু খাইতেছি, ভুট্টা খাইতেছি, গম খাইতেছি, এটা তো শর্করার উৎস, ডাল খাইতেছি। তো এই শর্করাগুলো অতিরিক্ত গ্লুকোজ, মানে আমার শরীরে 100 গ্রাম দরকার আছে, বেশি খাইছি, ওটা হচ্ছে অতিরিক্ত যে গ্লুকোজটাকে, এটাকে হচ্ছে আমাদের যকৃতে, আমাদের কোথায় যকৃতে হচ্ছে গ্লাইকোজেনেসিস রূপে, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে, এখন আরেকটা কথা একটা মনে রাখবা, আমরা যখন ওই যে আরো কিছু পার্ট পড়বো যে 1 শর্করা 2 শর্করা এগুলা, যেমন আমরা পড়ি না সুক্রোজ মানে কি চিনি, তো চিনি কিন্তু 2 শর্করা, সুক্রোজ বাংলা আমরা 2টা জিনিস পাই, গ্লুকোজ পাই, ফ্রুক্টোজ পাই। ঠিক তেমনই দেখো গ্লাইকোজেন কিন্তু 1-এর অধিক শর্করা, পলিস্যাকারাইড আমরা বলতে পারি, কি বলতে পারি, পলিস্যাকারাইড, ঠিক আছে। তাহলে অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে কে, লিভার। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্লুকোজেনেসিস, কি বললাম, গ্লুকোজেনেসিস, মনে রাখবা। ঠিক এটার উল্টা একটা আছে। এখন আরেকটা কথা মাথায় রাখবা, এই যে গ্লুকোজেনেসিস জিনিসটা কি, এই কাজটা কেডা করে,
ঠিক আছে। এই কাজটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইনসুলিনের একটা প্রভাব থাকে। যদি তোমাকে এখানে বলে কোন হরমোনটা তোমার বেশি হেল্প করে, তাহলে একটা কথা মনে রাখবা, ইনসুলিন। কি বললাম? ইনসুলিন। এখানে ইনসুলিনের একটা বিশাল ভূমিকা আছে, ঠিক আছে। নাহলে কিন্তু আমাদের ডায়াবেটিক সবারই হয়ে যাইতো, ঠিক আছে, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা বাইরে যাইতো। আর তোমরা জানো যে রক্তে গ্লুকোজের মাত্রা বাইরে যাওয়া মানে কি, তোমার হচ্ছে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক, তারপরে দেখো আরেকটা জিনিস দেখো, 3 নাম্বার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, GLUCONEOGENESIS, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। এই জিনিসটা আবার কি দেখো, গ্লুকোনিওজেনেসিস, এই যে দেখো প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে না, নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক তেমনি তোমার শরীরে যখন এখন বেশি খাইতেছো, এটা তোমার লিভারে সঞ্চয় করতেছে। আবার তুমি যখন রমজান মাসে রোজা রাখবা, তুমি যখন সকালে খাবার খাও না, দুপুরে খাবার খাও না, রাত্রে একবারে খাও, তখন তোমার শরীর চলে কিভাবে? ওই চলার জন্য যেটা জরুরি, এটা হচ্ছে এটা যে গ্লুকোনিওজেনেসিস। কি এটার কাজটা হচ্ছে কি? এটার কাজটা হচ্ছে এই যে তোমার লিভারে যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখছে, এই গ্লাইকোজেনটা আবার ভাঙ্গা গ্লুকোজ আর ফ্রুক্টোজ রূপে তোমার রক্তে ফেরত দেয়। এটা হচ্ছে এটার কাজ। তাহলে এটাকে আমরা বলতে পারি গ্লাইকোজেন ভেঙে, এটা কাজটা কি? গ্লাইকোজেন ভেঙে, গ্লাইকোজেন ভেঙে সেটা কিসে রূপান্তর করে? গ্লুকোজ এবং কি ফ্রুক্টোজে, গ্লুকোজ এবং কি ফ্রুক্টোজে রূপান্তর করে। এখন এইখানে আরেকটা কথা মনে রাখবা, এইখানে কোন হরমোনটার কাজ সবচেয়ে বেশি কাজ করে? অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে গ্লুকাগন হরমোন। কি গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন। এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলতে পারি অথবা গ্লাইকোলাইসিস বলতে পারি, গ্লাইকোলাইসিস। কি বললাম? গ্লাইকোলাইসিস। তাহলে এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবা। দেখো আমি কি বললাম, যকৃতকে বলা হয় কি অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার। এখানে প্রায় 500 প্লাস জৈবনিক কার্যক্রম ঘটে। তারপর হচ্ছে গ্লাইকোজেনেসিস, তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই দুইটা থেকে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিলাম, এই দুইটা থেকে একটা আসতে পারে। তোমরা যেই ভর্তি পরীক্ষায় দাও, যেই লাইসেন্সিং পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, সবখানে কিন্তু এখান থেকে একটা জিনিস আসতে পারে। সবাই একটু মাথায় রাখবা। তাহলে এই যে 3টা কাজ, আমার আরো কয়েকটা কাজ আছে, আমি যে কাজগুলো একটু দেখে তারপর আমি হেপাটাইটিস এর ভিতরে ঢুকবো, ঠিক আছে। সবাই একটু তাহলে এইটুকু তোমরা সুন্দর করে নোট করে নিবা, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তারপর নোট করে নিবা, বুঝতে পারবো আশা করি। তারপরে আমরা হচ্ছে কি কি জিনিস আলোচনা করব একটু দেখো। তারপরে হচ্ছে আমার কি করে যকৃতের কাজ, যকৃতের কাজ। এই যকৃতের কাজের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, যকৃত আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সঞ্চয়। কি সঞ্চয়? ভিটামিন সঞ্চয়। দেখো এগুলা কিন্তু আমি ইংলিশ বল লিখতে পারি যে কি করবো, আমরা স্টোরেজ ভিটামিন করবো, এগুলো তোমরা জানো, কিন্তু আমার কথা হচ্ছে বাংলায় তোমার মাথায় রাখতে হবে ব্যাপারগুলো। যদি বাংলা তুমি মাথায় রাখতে পারো, তাহলে তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে তুমি বুঝিয়ে নিবা। তাহলে আমরা জানি ভিটামিন কয় ধরনের আছে? 5টা আছে, A B C D E, ঠিক আছে। তারপর হচ্ছে কে, কি ধরলাম? কে 5টা বা 6টা জেডিয়ে ধরলাম আর কি, ঠিক আছে। এখন এইখান থেকে তোমার কি কোশ্চেন আছে? এখান থেকে একটা কোশ্চেন আছে তোমাকে ওয়াটার সলিউবল, আর একটা হচ্ছে কি ফ্যাট সলিউবল। মানে হচ্ছে কোনটা পানিতে মিশে আর কোনটা হচ্ছে কি চর্বিতে মিশে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে ওয়াটার সলিউবল তোমরা জানো, ভালো জানো। কোনটা জানো? আমরা জানি ওয়াটার সলিউবলের ক্ষেত্রে আমরা কি কি জানি বলো তো দেখি সবাই। ওয়াটার সলিউবলের ক্ষেত্রে আমরা জানি বি আর সি। কি জানি আমরা? বি, আর একটা হচ্ছে কি সি। আমরা জানি ভিটামিন সি লেবুতে থাকে, পানিতে মিশে। আর হচ্ছে ADE এই 4টা হচ্ছে ফ্যাট সলিউবল। খুবই ইম্পর্টেন্ট একটা, অনেকবার লাইসেন্সিং ভর্তি পরীক্ষা এর মধ্যে এটা আসছে। তাই কিন্তু সবাই একটু মনে রাখবা যে ভিটামিন বি এবং ভিটামিন সি কিসের মধ্যে মিশ্রিত হয়? পানি দ্বারা মিশ্রিত হয়, মানে পানিতে মিশে। আর বাকি যেগুলো আছে ফ্যাট সলিউবল ADE তার মানে হচ্ছে আমরা যকৃতের আরেকটা কাজের মধ্যে আমরা কি অ্যাড করতে পারি যে আমাদের কি কি করে যকৃতের আরেকটা কাজ আমরা বলতে পারি কি করে? ভিটামিন সঞ্চয় করে। কি কি ভিটামিন? ADE যে বেসিক কয়েকটা আলোচনা করবো, এডি থেকে কিন্তু আমাদের আসে। তো সবাই একটু মনে রাখবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছিলাম যেটা যে ভিটামিন সঞ্চয় ক্ষেত্রে আমরা ওয়াটার সলিউবল বললাম BC, এখানে আরেকটা ভিটামিন অ্যাড করতে পারি B12, ঠিক আছে, B12টা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো পিত্তরস উৎপাদন, এটা যকৃত থেকে হয়, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আরেকটা ব্যাপার দেখো, কি আরেকটা কাজ কি? রক্ত সঞ্চয়। তোমরা ভাবতে পারো যে যকৃতে রক্ত সঞ্চয় কিভাবে? যকৃতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার, 1500 ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারে আমরা যেটাকে আমরা কোক খাই না, কোকের বলি আমরা ml,
অথবা বলতে পারি সিসি অথবা সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। এই চারটা কথা একই, ঘন সেন্টিমিটার। এই সিসির পূর্ণরূপ হচ্ছে সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার মানে হচ্ছে সিসি মানে হচ্ছে ঘন সেন্টিমিটার, অথবা আমরা কি বলতে ml বলতে পারি। ঠিক আছে, একটু মাথায় রাখবা যে প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত কি করে, এটা হচ্ছে স্টোর করে। আরেকটা ব্যাপার দেখো, আমি একটু আগে বলছিলাম যে এখানে আমার অ্যামিনো অ্যাসিডটাও সঞ্চয় করে। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে। অ্যামিনো অ্যাসিডটা জিনিসটা কোথা থেকে আসে? আমরা প্রোটিন খাই না, প্রোটিন খাই, যেটা যে মাছ মাংস ডিম দুধ যাই খাই, ওই প্রোটিনটা আমাদের হচ্ছে কি, মানে আমরা খাই মাছ মাংস কিন্তু আমাদের রক্তে পাই কি, ওই অ্যামিনো অ্যাসিড পাই। ওই অ্যামিনো অ্যাসিড হিসেবে সঞ্চয় করে কোথায়? এই হচ্ছে আমাদের এই যকৃৎ। এই যকৃতের এই যে কতগুলা কাজ পাইছি, এটার মধ্যে আরো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কাজ আছে, এটা একটু দেখো, এটা একটু দেখো, আমি একটু মুছতেছি, একটু দেখো যকৃতের কাজের মধ্যে, যকৃতের কাজ, এই যকৃতের কাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, দেখো সবাই একটু, যে যকৃতের কাজ না, যকৃতের কাজের মধ্যে দেখো একটা কথা মনে রাখবা, এখানে একটা সবচেয়ে একটা কথা তোমাদেরকে বলছিলাম যে রক্ত সঞ্চয় 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয়, এখানে একটু কাজ আছে, রক্তের একটু কাজ আছে। দেখো রক্তকে যদি আমরা রক্তের মেন উপাদান, দেখো রক্তের মেন উপাদানটা যেটাকে বলি মেন উপাদান, রক্তের মেন উপাদানটা আমরা কি বলি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। দেখো আমি কিন্তু বাংলায় পড়াচ্ছি, তোমরা হচ্ছে বাংলায় মনে রাখবা। সত্যি কথা বলি, লাইসেন্সিং পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো মাথায় কাজে দিব। তুমি ইংলিশ স্পেলিং পারবা, কিন্তু তোমার কাছে বাংলা কথাটা মনে রাখতে হবে। এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের বাংলা আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে কি, একটা হিম আর একটা হচ্ছে কি গ্লোবিন। এটা তোমরা ভালো জানো, একটা হিম আর একটা কি গ্লোবিন। তাহলে আমার এই যকৃতে কি করে, এই যে হিমটা আছে এটার হচ্ছে ফেরিটিন হিসাবে, কি হিসাবে? ফেরিটিন হিসাবে সঞ্চয় করে। কি হিসাবে? ফেরিটিন। ফেরিটিন, এই ফেরিটিন হিসেবে সঞ্চয় করে, ফেরিটিন হিসেবে সঞ্চয় করে। এটা একটু সবাই মনে রাখবা যে রক্তের যে হিমটা কি করে, রক্তের মেন উপাদানটা হচ্ছে হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, আর এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, এটার কারণে কি হয়? রক্ত লাল, রক্ত কি হয়? লাল হয়। তো চিংড়ি মাছের রক্ত লাল হয় না, কারণ ওটার মধ্যে হিমোগ্লোবিন নাই। তাহলে একটু মনে রাখবা আমি কি বললাম, রক্তের মেন উপাদান যে হিমটা, এই হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিনের বাংলা দুইটা জিনিস, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে কি গ্লোবিন। এই হিমটাকে তারা হচ্ছে ফেরিটিন হিসাবে সঞ্চয় করে। কে করে? লিভার করে। এটা একটু মাথায় রাখবা। আর সবচেয়ে 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 ইম্পর্টেন্ট যে কথাটা, এটা আমি এখন লিখতেছি, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। সেটা হচ্ছে দেখো, যকৃতের একটা কোষ আছে, কাফার কোষ, কাফার কোষ। ঠিক আছে, কাফার কোষ, কাফার সেল। এই কাফার সেলের একটা কাজ কি, দেখো তোমরা কিন্তু অনেক ভালো জানো যে লোহিত রক্তকণিকার গড়ায় 120 দিন। কয়দিন? রেড ব্লাড সেল যে আরবিসি, আমরা জানি আরবিসি লোহিত রক্তকণিকার গড়ায় কয়দিন? 120 দিন। 120 দিন পরে হচ্ছে এই সেলটা ভাঙা যায়। এই সেলটা কেমনে ভাঙে? আমাদের শরীরে চাপা চুপিয়ে ভাঙে? চাপা চুপিয়ে ভাঙে না, এই সেলটা ভাঙে হচ্ছে এই লিভারের কাফার কোষটা কি করে, এই সেলটাকে কি করে? ভাঙে। এই সেলটাকে কি করে? ভেঙে দেয়। তাহলে আমি যদি বলি 120 দিন পরে আমার রক্ত, 120 দিন পরে যে আমার আরবিসি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এরা কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে যকৃতের কাফার সেল। নাম কি বললাম? কাফার সেলে সেই কাজটা করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের লিভারের কাজ। তো তোমাকে এটি জানতে হবে।